কিন্তু না, শান্ত নম্র ভদ্র, কি আশ্চর্য! ছেলেটা ভালো, আজও আমি বলছি। ছেলে হিসেবে আমার সত্যিই ভালো। বিষের ঝাড় হচ্ছে ওই মাটা আমাকে উঠতে বসতে চালিয়েছে। নিয়ার ঠাকুর আমার সহায় ছিলেন বলে আজ ওই নরক থেকে উদ্ধার পেয়েছি। জানিস, দুবার আনতে গেছি, আসতে দেয়নি। কি বলেছে? বলছে এখন যাবে না, সময় হলেই পাঠাবো। তুই বরং আমার ঠাকুর ঠাকুরের কাছে একটা চিঠি দে। মানুষটা ভালো, হয়তো অন্তর দিয়ে ব্যাপারটা বুঝবার চেষ্টা করবে। আর যদি তোরা আইনের আশ্রয় নিতে চাস, না না রবি, আমার 2.5 মাস হলো বিয়ে হয়েছে। এখনই আমি চরম পথে যেতে চাই না। আরো কিছুদিন দেখুক, যদি টিকতে না পারে তখন আমাকে অন্য ব্যবস্থার কথা ভাবতে হবে। তাহলে দেখ, আমার ততটা আগ্রহ ছিল না রে। আমি তো তোর বিয়ের পর কিছু কিছু শুনেছি, কিন্তু অমল নিজে এসে যখন বললে আমার কোনো দাবি নেই, তোর ভগ্নিপতি রাজি হয়ে গেল। আমিও আর অমত করতে পারি না। ভেবেছি তুই ওর যা হোক, তোর সঙ্গে তো মনে করার নাই হতে পারে, কিন্তু নন্দিনী তোর নিজের ছেলের বউ, তাকে কি আর খারাপ চোখে দেখবে শাশুড়ি? কখন এলে? ছোট মাসিমা, এই তো একটু আগে। তুমি ভালো আছো? হ্যাঁ। বিয়ে কি হলো তোমার? এটা সে করছে। কেন কেন? ওই আওয়াজটা সে করছে। চোখের সে সামনে আওয়াজটা আমাকে তো দেখছে, চোখের জল ফেলতে। মাঝে মাঝে যে ওই যে স্পিকারের মতো উঠে যাচ্ছে চিচি করে, ওইটা তার কাছে হচ্ছে। মাটিতে ভাত খেতে হবে। তোমাদের নন্দিনীর মতোই কষ্ট পেতে হবে, তার তো কোনো মানে নেই। জানেন মাসিমা, বিয়ের আগে নন্দিনী আর আমি এই জঘন্য কর্মকার বিরুদ্ধে কত আলোচনা করেছি। বলতাম পুরুষগুলো বর্বরের মতো আচরণ করে, কিন্তু এখন আমার মনে হয় মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু। আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত সন্ধ্যা। মেয়েরাই হচ্ছে প্রকৃত শত্রু। শাশুড়ি যদি নিজের পুত্রবধূকে মেয়ের মতোই দেখেন, তার সহস্রত্রুটি শুধরে দেন, যেটা নিজের মেয়ের বেলায় করেন মা, তাহলে আমার ধারণা বধূ নির্যাতন বন্ধ করবার জন্য কোনো আইন করতে হবে না। আপনার থেকে এই বাস্তবিক প্রথা বিলুপ্ত হয়ে যাবে। চিঠিপত্র পেলি কিছু নন্দিনী? না মাসি, না বললে নয়, তাই বলছি। ওরা যে লোক একটা ভালো নয়, সেটা আমি দেখেই বুঝতে পেরেছি। তখন কিছু বলিনি, পাশে ভাবিস আমি ভাঙছি দিচ্ছি। না বললে নয়, তাই বলছি। ওই শাশুড়ি হারামজাদে আমার একটুও ভালো লাগেনি। একদিন দেখে কি মানুষ চেনা যায় মাসি? বলো যা, না বললে নয়, তাই বলছি। আমি 1 মিনিট দেখে বলে দিতে পারি তুমি মানুষটা কেমন। ওই শাশুড়ি পড়তো আমার হাতে, বুঝিয়ে দিতাম মাসে বছর। না বলে নয়, তাই বলছি। নন্দিনীর আদেশে অনেক দুর্ভোগ আছে গো। একটা চিঠি পর্যন্ত দেয় না। দেবে কি করে? লজ্জার শাশুড়ি পাল্লায় পড়েছে যে। না বললে নয়, তাই বলছি। আমার ইচ্ছা হয় এক গাছা পুরো ঝাঁটা নিয়ে আগা পিছন সহ্য করে দিয়ে একেবারে। না বললে নয়, তাই বলছি। আমার সোনার পিতি মেয়ে একেবারে কালি বর্ণ হয়ে গেছে। তুমি গিয়েছিলে নাকি মাসি? বলো যা, আমার তাই পড়েছে আমার ছোট লোকের বাড়িতে যেতে। আমার বড় ভাইপো হারু গিয়েছিল হলুদগঞ্জে। না বলে নয়, তাই বলছি। ফুটবল খেলা 3 গোলে হেরে এসেছে। নন্দিনীর সঙ্গে হারু বলো যা, রেফারি বিয়ের মারি করে হারিয়ে দিল যে। নইলে আমার হারু যা খেলে না। হারু কোথায় থাক না মাসি, ও কি নন্দিনীর বাড়িতে গিয়েছিল? হ্যাঁ, এমন শাশুড়ি হারামজাদে 1 কাপ চা পর্যন্ত দেয়নি।
জীবনে ধরবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি কথা দিচ্ছি দিদি, নন্দিনীর জন্য তোকে একটু ভাবতে হবে না। আমি গিয়েই নন্দিনীকে একটা চিঠি লিখবো, আর লিখবো ওরা যতই নির্যাতন করুক তুই কোনো কিছু বলবি না। আমি তোর জন্য চাকরির চেষ্টা করছি। তাই করো ভাই, না বললে নয়, তাই বলছি। নগার সঙ্গে বিয়ে হলে এমন দুর্দশা হতো না। গরিবের কথা তখন তো আর শুনলি না, এখন চোখে জল ফেলে কোনো লাভ হবে না। দেখো দিদিমা, এই সমস্ত কথা যেন শ্বশুরবাড়ির কেউ জানতে না পারে। কি কথা? এই যে আরতি মাসি বললেন চাকরির ব্যবস্থা করে দেবে। আর বলো যা, এতে বোকা বলে আমি কাউকে বলবো না। এই শুনলাম, হজম করে ফেললাম। না বললে নাই, তাই বলছি। আজ পর্যন্ত কোনো মেয়ে বা বেটি বলতে পারবে এই জগদম্বা এর কথা ওকে লাগিয়েছে? ওরা শুনলে এটার উপর আরো নির্যাতন বাড়তে পারে, সেই জন্যই সাবধান করে দেওয়া। হ্যাঁ বললো যা, তা কি আর আমি জানি না? আজকাল তো ঘরে ঘরে এই কেচ্ছা, ঘরেও না হারামজাদিরা। পড়তো আমার হাতে, ছিঁড় দিয়ে আমি ছেড়ে দিতাম। না বললে নয়, তাই বলছি। তোমরা নিশ্চিন্তে দেখো, এক কপিটা টের পাবে না। উল্টে কিন্তু বিশ্বাস নেই ছোট মাসি, লাগানো ভাঙানো ওর স্বভাব। হয়তো নন্দিনীর শ্বশুর বাড়িতে গিয়েই বলবে। বলুক না, মেয়ে কথা বলো না। আর সত্যি যদি মেরে ফেলে? তুই অযথাই ভয় পাচ্ছিস দিদি, মেরে ফেলা অতটা সস্তার নয়। আমি বরং নন্দিনীকে একটা চিঠি লিখে দেবো, বলবো যে তোর চাকরির চেষ্টা করছি। যা ভালো বুঝিস তাই কর ভাই। একটা অজানা সুখে আমার বুকটা কাঁপছে। কাল সকালে স্বপ্ন দেখলাম নন্দিনী যেন শ্রীহরে দাঁড়িয়ে বলছে, মা কেন আমার হাত পা বেঁধে জলে ফেলে দিলে মা? আমি কি তোমাদের ওপর এতই বোঝা হয়েছিলাম? ভুলতে পারছি না সেই রাতে সেই স্বপ্নটা, আমি কিছুতেই ভুলতে পারছি না। জি দিদি, কি করছিস তুই? কেন এই অভাগিনীর গর্ভে জন্ম নিয়েছিলি মা? তোর তো কোনো আশাই আমি পূরণ করতে পারলাম না। বলেছিল বিয়ে করবে, ওর বাবা বলল অসুখে, ওর আর হলো না। ভাবলাম বিয়ের পর শ্বশুর ঘরে গিয়ে শান্তি পাবে, কিন্তু নিষ্ঠুর বিধাতা তাতেও বাদ থাকলে। তুই যদি অমর করিস, তোদের বাড়িতে আমি আর আসবো না। তুই তো আর মা হসনি আরতি, মা হওয়ার চেয়ে বড্ড জ্বালা রে। জানি, জানিস কতটুকুই আর জানিস একটা সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে মায়ের যে কষ্ট, তা একমাত্র মা ছাড়া কেউ আর বোঝে না রে। আর সেই সন্তান যদি দুঃখ পায়, কষ্ট পায়, মায়ের অন্তরটা পড়ে সব থেকে বেশি, কারণ সে তো মায়ের নারী ছেড়ে মানে। আপনি যদি বলেন মাসিমা, আমি না হয় একবার সোয়ের সঙ্গে দেখা করে আসবো। তুই যাবি মা? যাক, আপনি যদি বলেন যাবো। অনেকদিন ওকে দেখিনি, আমার মনটাও তো কাঁদে বলুন। তাই যা মা, চলো। আমি দেবো না, না না, ভাড়া দিতে হবে। কতটুকুই বা বল? কবে যাচ্ছ তুমি? কাল কিংবা পরশু আমার একটা চিঠি নিয়ে যাবে। আর ওখানে যাই ঘটুক, তুমি কোনো কিছু মন্তব্য করবে না। পাছে যদি ওরা ভাবে যে তোমাকে বাপের বাড়ি থেকে পাঠানো হয়েছে মেয়েকে দেখবার জন্য, কারণ আমার করোনাটি শয়তানের জাসুর। আপনি নিশ্চিন্ত থাকুন, ওরা যাই করো আমি কোনো কথা বলবো না। বলবো এক ক্লাসে পড়েছি, তাই দেখা করতে এসেছি। এসো আমার সঙ্গে, চিঠি লিখে দিচ্ছি। ওগো রাধা মাধব, ওগো সর্বকারণী জগদীশ্বর, আমার নন্দিনীর মনে শান্তি দাও ঠাকুর। আমার অভাগিনী মেয়েটার মনে শান্তি দাও। আমার বুকের রক্ত ঢেলে তোমাদের আমি পুজো দেব ঠাকুর। তুমি ছাড়া